আজকে পথের পাঁচালী নিয়ে আলোচনা করব। পথের পাঁচালী প্রকাশিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। এই পথের পাঁচালী কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সামাজিক উপন্যাস এবং এর বিষয়বস্তু দেখতে গেলে আমাদের অনেক কিছুতে দেখতে হয়, মানে অনেক কিছু জিনিস চলে আসে। একটা পারিবারিক প্রেক্ষাপট পাবো, একটা সামাজিক প্রেক্ষাপট তো বটেই, দুঃখ আছে, আনন্দ আছে, কান্না আছে, হাসি আছে, সব আছে। এবার আমরা এখানে যে চরিত্রগুলো পাবো সেই চরিত্রগুলোই কিন্তু এমন ফুটে উঠবে, হ্যাঁ, বাস্তবভাবে এমন বাস্তব প্রেক্ষাপটে ফুটে ওঠে যেটা আমাদের দৈনন্দিন জীবনের যে চরিত্রগুলো আমরা যে চরিত্রগুলো মানে আমরা যে চরিত্র আছে সেই চরিত্রগুলোর সাথে কিন্তু মানে রিলেট করার, মানে পথের পাঁচালীর চরিত্রগুলো বাস্তব চরিত্র হয়ে ওঠে। যেমন বাংলাদেশের নিশ্চিন্দিপুর নামে এক অখ্যাত গ্রামাঞ্চলকে কেন্দ্র করে অপুর শৈশব জীবন কাহিনী বিবৃত হয়েছে। এখানে যে দুটো চরিত্র পাই আমরা, ভাই বোন, অপু আর দুর্গা, সেই দুর্গা অপুর যে ছোট্ট মানে ছোট্ট যে শৈশব অবস্থায় অপু আর দুর্গা যে মানে সিনেমা যদি আমরা সত্যজিতের মনে করি তাহলে সেই যে ট্রেন যাচ্ছে সেই দৌড়ে যাওয়া, বা আমরা যেটা বলেই থাকি যে সেই বনের ভেতর দিয়ে দৌড়ে চলে যাওয়া ওদের খেলা, হ্যাঁ, অপুর যে শৈশব জীবনটা, এছাড়া দুর্গার যে শৈশব জীবনটা এখানে তুলে ধরা হয়, মানে হয়েছে, সেইখান থেকে কিন্তু আমরা দেখব যে এই পথের পাঁচালী আমাদের অন্যান্য চরিত্রগুলোর সাথে এতটাই রিলেট করছে বাস্তব চরিত্রের সাথে যে সেইটা এই উপন্যাসকে বিভূতিভূষণ সেইভাবে তার উপন্যাসে তুলে ধরেছেন। অপুর জীবন, সেই শৈশবের জীবন, এবং সেখান থেকে তার যে বন্ধু, তার যে তার সঙ্গী সাথী বলতে তার দিদি একমাত্র দুর্গা, তারপর সেই তাদের বেড়ে ওঠা এবং দুর্গার যে অকস্মাৎ মৃত্যু, দুর্গার সেই এক কাহিনী, এছাড়া ইন্দির ঠাকুরন, এই যে চরিত্রগুলো আছে, এবং অপুর যে জীবনের উত্থান পতন, এবং অপু যে কীভাবে ছোট থেকে বড় হলো, তার বাবা হরিহর এবং তার মায়ের গল্প শোনা, তারপর তার বাবার পথকে অনুসরণ করা, সে যে ছোট থেকে কিভাবে বেড়ে উঠলো, তার দিদির মৃত্যুকে দেখা, তারপর আস্তে আস্তে সেই পথের পাঁচালী এগিয়ে চললো অপুকে সঙ্গে। অপু একটা এমনই কেন্দ্রীয় চরিত্র যে হলো প্রধান এখানে চরিত্র হয়ে উঠছে। বাংলাদেশের নিশ্চিন্দিপুর নামে এক অখ্যাত গ্রামাঞ্চলকে কেন্দ্র করে অপুর শৈশব জীবন কাহিনী বিবৃত হয়েছে। উপন্যাসটি 3টি পর্বে বিভক্ত। এখানে শুধুমাত্র শৈশবের কাহিনীটাই আছে, পরের যে পাঠগুলো আছে এছাড়াও আছে মানে আমাদের বল্লালি বলাই, আমাটির ভেপু, কারণ এইটার বিভিন্ন পার্ট আছে। যেমন পথের পাঁচালীর 3টে পর্ব আছে, পর্বে পর্বে ভাগ আছে, কিন্তু পার্টগুলো হচ্ছে যে অপরাজিত আছে এবং একদম শেষে অপুর সংসার আছে। তো প্রথম যে পার্টটা সেটার নাম পথের পাঁচালী, যেটার 3টে পর্ব, বল্লালি বালাই, আমাটির ভেপু এবং অক্রুর সংবাদ, এই 3টে ভাগ আছে। এই অক্রুর সংবাদকে আমরা বলি উড়ো পায়রা। প্রথম পর্বে আছে অপুর পূর্বপুরুষের পরিচয়। অপুর পিসিমা বৃদ্ধা নিঃসন্তান ইন্দির ঠাকুরন একটা এমনই বাস্তব প্রেক্ষাপট, একটা পারিবারিক এমনই একটা প্রেক্ষাপট যেখানে আগেই বলেছি দুঃখ আছে, আনন্দ আছে, হাসি আছে, সবই আছে। ইন্দির ঠাকুরনের সাথে সম্পর্কটা কেমন, তাদের দৈনন্দিন জীবনের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন জীবন প্রণালী এখানে ফুটে উঠেছে। এবং তার দিদির সঙ্গে অপুর সারাক্ষণের যে থাকা, দুর্গার সঙ্গে সেইভাবে সবসময় সঙ্গী, তার খেলা, এভরিথিং, মানে সব কিছু এখানে ফুটে উঠেছে। তো অপুর পিসিমা বৃদ্ধা নিঃসন্তান ইন্দির ঠাকুরনের করুণ জীবন কাহিনী, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হয়ে যাওয়ার ইঙ্গিত করা হয়েছে। এই পর্বেই আছে অপুর জন্মের বিবরণ। দ্বিতীয় পর্বে আছে অপুর প্রকৃতি এইটা
এটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিক, যে অপুর প্রকৃতি, সে প্রকৃতির সঙ্গে কিভাবে একাত্ম হয়ে গিয়েছিল, হ্যাঁ, সেই প্রকৃতি পরিচয়ের ইতিবৃত্ত এখানে আছে। সহজ পল্লী প্রকৃতির গভীর গোপন সুর, কিভাবে শিশু অপুর বিভাগী স্বপ্নমুগ্ধ মনের তারে ঝংকার তুলেছে, তার আশ্চর্য ব্যঞ্জনাময় উপস্থাপনা। এখানে অপু এবং তার দিদি দুর্গার মধ্যে সখ্যতার যে সম্বন্ধ, যে অপু একটা ভাই বোনের যে সম্পর্কটা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যেটা আমাদের মানে প্রত্যেকের ঘরে ঘরে সেই সম্পর্ক দেখা যায়। আগেই বলেছি বাস্তব চরিত্রগুলো এমনভাবেই বাস্তবায়িত হয়েছে আমাদের প্রত্যেক দিনের, যে তুমি আমি আমরা প্রত্যেকে সেই চরিত্রগুলোর সাথে কিন্তু রিলেট করতে পারি। তো সেই শিশুর অপুর সেই যে স্বপ্নমুগ্ধ মনের তারে ঝংকার তুলেছে তার আশ্চর্য ব্যঞ্জনাময় উপস্থাপনা, এখানে অপু এবং তার দিদি দুর্গার মধ্যে সখ্যতার সম্বন্ধটি ব্যক্ত হয়েছে। তারপর সোনাডাঙ্গার মাঠ, বেত্রবতী নদী, আশশাওড়া, সজনে ও ডুমুর গাছে ভরা নিশ্চিন্দিপুরের শিশু মন, তার যে শিশু মন, হ্যাঁ এই কথাটা বলছিলাম, যে ছোট থেকে অপুর যেটা সুকুমার প্রবৃত্তি, তার যে মনের শিশু মনের যে সুকুমার প্রবৃত্তিগুলো ফুটে উঠেছে অপু এবং দুর্গার মধ্যে, সেই সুকুমার প্রবৃত্তিগুলোই কিন্তু আমাদের পথের পাঁচালীকে আরও সমৃদ্ধি দান করেছে। এবং এই শিশু মনের কল্পভূমি ত্যাগ করে দুর্গাকে হারিয়ে যখন বড়, যখন বুঝতে পারলো, সে ছোট্ট বয়সে যখন দুর্গাকে সে হারালো, তার দিদি জ্বরে মারা গেল দুর্গা, তখন কিন্তু হারিয়ে সেই ব্যবহারিক জীবনের কঠিন নিষ্ঠুর প্রয়োজনে অপু কাশী যাত্রা করেছে। অপু খুব ছোটোবেলায় তার দিদির মৃত্যুকে দেখেছে নিজের চোখে, খুব কাছ থেকে, যে দিদি তার সবসময় সঙ্গী ছিল, সেই দিদির অকস্মাৎ মৃত্যুতে সে কিন্তু ভেঙে পড়েছিল, এবং সে তার যে কল্পনার জগৎ থেকে, সে এক কাল্পনিক ছিল, মানে কল্পনার জগতে ভেসে বেড়াতো সব সময়ই, এবং সেই কল্পভূমি ত্যাগ করে যখন দুর্গাকে হারিয়ে কাশী যাত্রা করলো, সর্বজয়া ছিল তার মায়ের নাম, বাবার নাম ছিল হরিহর, তাই দুজনের সঙ্গে সব কিছুকে ভুলে সেই করুণ এবং অনিবার্য বিদায় কাহিনীর নাম ছিল অক্রূর সংবাদ। সেই অক্রূর সংবাদ যে 3 নম্বর পাঠ, সেখানে কিন্তু এই বিদায় কাহিনী আছে। গ্রন্থ শেষে সর্বজয়া, হরিহর, দুর্গা, এমনকি অপুর কাহিনীও ছাপিয়ে উঠেছে পথের দেবতার দুর্নিবার আহ্বান, মানে দুর্নিবার আহ্বান। দিন রাত্রি পার করে, জন্মমরণ পার হয়ে, মাস বর্ষ মন্বন্তর মহাযুগ পার হয়ে চলে যায়, তোমাদের মর্মর জীবন স্বপ্ন শ্যাওলা ছাতার দলে ভরে আসে, পথ আমার তখনও ফুরোয় না, চলে চলে এগিয়েই চলে। কেন উল্লেখযোগ্য, এখানে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোকে যদি তুলে ধরি তাহলে তোমাদের সুবিধে হবে, এবং যারা আলোচনা ভালোবাসো, যারা পছন্দ করো, সকলেই যে পছন্দ করে আলোচনা, বাংলা সাহিত্যের ওপর আলোচনা, শুধুমাত্র বাংলা সাহিত্যের ওপরই আলোচনা যারা পছন্দ করো তাদের কথাই বলছি। সেখানে যেই পয়েন্টগুলো তুলে ধরছি, সেই পয়েন্টগুলো একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। আর একটা কথা বলছি, যেটা হলো যে পয়েন্টগুলো জানলে কিন্তু তোমাদের অনেকটা জিনিস এগিয়ে যায়, যেটা হলো যে কেন উল্লেখযোগ্য, যুগ ধর্মের বিপরীত আবেদন। এখানে যুগ ধর্ম যেটা বলা হচ্ছে, যুগ ধর্মের বিপরীত আবেদন। বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে এই উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল, এবং কল্লোল যুগের উত্তেজনা যখন স্তিমিত, সংশয়, অস্থিরতা, বিচিত্র উগ্র মতবাদের সংঘাতে যখন কল্লোল যুগ চলছে, তখন তীব্র সেই সময় সমালোচনা চলছে, লেখালেখির জগতে তখন তীব্র সমালোচনা, যেখানে আমরা কিন্তু বুদ্ধদেব বসুর নাম 1 নম্বরে পাই, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, কল্লোলে আমরা কিন্তু পাচ্ছি, অমিয় চক্রবর্তী, এনারা কিন্তু সেই সময় কল্লোলের ধারার কবি ছিলেন, এবং সেই যুগের উত্তেজনা যখন স্তিমিত, এবং সংশয়, অস্থিরতা, একটা বিচিত্র উগ্র মতবাদের সংঘাতে এবং উদ্ভ্রান্ত বিপর্যস্ত, তখন বাঙালির মনোজীবন ঠিক সেই ক্রান্তিময় কালাপাহাড়ি সংকটকালে পথের পাঁচালীর অপ্রত্যাশিত আবির্ভাব ঘটল। সেই প্যারালালি এলো বিভূতিভূষণের পথের পাঁচালী, সেই সময়টাতে যখন রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা নিয়ে কলম ধরা হয়েছে, যখন সমালোচনা চলছে, তখন চারিদিকে কল্লোল যুগ, যার সাথে মহিদলাল মজুমদারও যুক্ত ছিলেন বিভিন্নভাবে, মানে সেই সময় এলো পথের পাঁচালী, অপ্রত্যাশিতভাবে পথের পাঁচালী এলো। বিভিন্ন লেখক সেই সময় জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন, শুধুমাত্র যে সমালোচনার দল ভারী ছিল
কয়েকজন কবি লেখকের মানে অনেকেই ছিলেন দলভারিতে এবং কয়েকজন ছিলেন তা নয়, প্যারালালি দেখতে গেলে সেই সময় অনেকেই ছিলেন যারা জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন। তা আমরা সেই জবাবকে পথের পাঁচালী বলবো না, কিন্তু সেই সময় পথের পাঁচালী বেরিয়েছিল। এবং অনেকে মনে করেন হয়তো এটা উত্তর, পথের পাঁচালীও উত্তর হতে পারে বিভূতিভূষণের। আর রবীন্দ্রনাথের শেষের কবিতা ওই কল্লোল যুগের একটা উত্তর, বড় উত্তর ছিল রবীন্দ্রনাথের তরফ থেকে। যাই হোক, বোঝা গেল এই বাংলাদেশের গ্রাম প্রান্তে একটি সব পেয়েছি জগৎ আছে। সেই সেই জন্যই সব পেয়েছি জগৎ একটা আছে, মানে সেই সময় এমন একটা সংকট দেখা দিয়েছে, মানসিক অস্থিরতা। লেখকদের বা কবি সাহিত্যিকদের বিশেষ করে, আলাদা করে আর লেখক বা কবি বলবো না, সাহিত্যিকদের বিশেষ করে একটা সময়, মানে যে সময়টাতে একটা সময় চলে সেই সময়টা তাদের মানসিক স্থিতাবস্থা থাকে না। যে সময়টাতে যখন উথাল পাতাল হয়ে যায়, সমালোচনার ঢেউ বয়ে চলে, সেই সময় কিন্তু মন শান্তির জন্য কিছু না কিছু চলে আসে। অর্থাৎ মানুষের এখানে কি একটা হোপ, একটা আশা সব সময় থেকে যায়, যে সেই আশা নিয়ে কিছু একটা আশায় বাঁচে মানুষ, সেই আশার কিছু একটা লেখা আসুক, মানে জনসাধারণ চাইবে যে এই টালমাটাল পরিস্থিতিতে এমন কিছু বেরোক যেটা আমাদের মনে শান্তি এনে দেবে। সেই সময় পথের পাঁচালী এসেছিল এবং সেই পথের পাঁচালী অপু দুর্গা সেই প্রত্যেকের ঘরে ঘরের অপু দুর্গা হয়ে উঠেছিল, এবং সেই সর্বজয়া হরিহর প্রত্যেকের ঘরে ঘরের বাবা মা হয়ে উঠেছিল। এবং পারিবারিক যে প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, সব দিক থেকে দেখতে গেলে, এবং যে টানাপোড়েন, সব মানে জীবনের যে টানাপোড়েন, প্রত্যেক দিনের জীবনযাত্রা প্রণালী, যে একটা স্বাভাবিক জীবনে পতন ঘটে। আগেই বলেছি, সমালোচনার মধ্যে যখন একটা মানে দেশ যখন পরিস্থিতি, যখন কল্লোল যুগ মানে ভীষণ তোলপাড়, এবং একটা সামাজিক পরিস্থিতি, সেই সময় সামাজিক পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি সব সময় টালমাটাল যায়, এবং সেই সময় কিন্তু একটা স্বাভাবিক জীবনের উত্থান পতন ঘটে। সেই সময় কিন্তু এই পথের পাঁচালী একটা আশা নিয়ে আসে, এবং সেই পতনকে উত্থানের দিকে নিয়ে যায়, আবার স্বাভাবিক ছন্দে জীবন ফিরে আসে এই পথের পাঁচালী থেকে। চলে যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে, যেটা বলছে অভিনব দৃষ্টিভঙ্গি, পথিক রূপের প্রকাশ। বাংলাদেশের পল্লীগ্রামের গরিব ঘরের পরিবার, গরিব ঘর দেখানো, এখানে কোনো বড় লোককে দেখানো কিন্তু হয়নি, যেখানে জীবনযুদ্ধকে দেখানো হয়েছে। পরিবার জীবনের মধুর পুরনো ঘরোয়া কাহিনীর অন্তরালে লেখকের এক অভিনব দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। ঘরোয়া কাহিনী, মানুষের জীবনের ঘরোয়া কাহিনী এখানে ফুটে উঠেছে। তার উদ্দেশ্য ছিল যে ভাস্টনেস অফ স্পেস অ্যান্ড পাসিং টাইম, মানে এর কাছে বিপুল অনুধ্যানে জীবনের স্বরূপ উপলব্ধি করা। তাই গ্রন্থের সমস্ত কাহিনী, সমস্ত চরিত্র মিলে জীবনের চলমান রূপটিকে, মহাকালের বিরামহীন পথিক স্বরূপকে প্রকাশ করেছে। মহাকালের বিরাম যখন মানুষ যুদ্ধ করতে, মানে জীবনের লড়াই, যেটাকে আমরা জীবন যুদ্ধ বলে থাকি, করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, সেই সময় সে কিন্তু পথিক, কিন্তু ক্লান্ত হয়ে গেলে তো আর চলবে না, লড়াই তো জারি রাখতেই হবে। সেই সময় মহাকালের বিরামহীন একটা জীবনের চলমানতাকে সেই সময় কিন্তু যেমন খড়কুটোকে আঁকড়ে ধরেই সাধারণ মানুষ বাঁচতে চায়, সেই ধরনই খড়কুটো হয়ে উঠেছিল এই পথের পাঁচালী, এবং সেই জীবনের চলমানতার রূপটাকে এখানে বাস্তবায়িত করা হয়েছিল। এই পথের পাঁচালীকে ধরে অনেকে বেঁচেছিলেন সেই জন্য। চলে যাচ্ছি পরের পয়েন্টে, চিরন্তন শিশুর চিত্র। উপন্যাসে অপুর জীবনকে কেন্দ্র করে বাঙালি শিশুর চিরন্তন চিত্র বা শৈশব চেতনা যেন মহাকালের একতারার সুরে বেজে উঠেছে। এই উপন্যাস আমাদের মনে এক নস্টালজিক আবেদন সৃষ্টি করে। নস্টালজিয়া সব কিছুই, যেমন শৈশবকাল, এই আমাদের নিজেদের শৈশবকাল মনে করলে একটা নস্টালজিক লাগে। তো সেই শৈশবকাল, সেই জীবনের বেড়ে ওঠা, বড় হওয়া, একসাথে ভাই বোনের বড় হওয়া, বৃষ্টির মুহূর্তকে উপভোগ করা, ট্রেন যাওয়া, ট্রেনের আওয়াজ, এই সব কিছুই একটা যেন চিরন্তন শিশুর চিত্র, গ্রামের চিত্র ফুটে উঠেছে, একটা পল্লী প্রকৃতি এখানে ফুটে উঠছে। তো সেই নস্টালজিক আবেদন এখানে সৃষ্টি করে। আত্মচরিতমূলক, অনেকে এই গ্রন্থকে আত্মচরিতমূলক মনে করে মুগ্ধ হয়, যেমন রোমালোরার যা
ক্রিস্তফের সঙ্গে কেউ কেউ এর তুলনা করেছে। অনেকে কিন্তু প্রত্যেকটা উপন্যাস, বাংলা উপন্যাস কিন্তু ইংরাজি উপন্যাসের সাথে তুলনা করেছেন। যেমন যা ক্রিস্তফের সঙ্গে তুলনা করেছে, লেখকের ভাষায় অবশ্য কতকটা যে আমার জীবনে সংযোগ ঘটেছে ঘটনাগুলির সঙ্গে, এ বিষয়ে ভুল নেই, কিন্তু সেই সংযোগ খুব ঘনিষ্ঠ নয়। ভাষা ধরনের চরিত্রগুলো ছিল সবই কাল্পনিক। অনুবাদ এবং চলচ্চিত্রে রূপায়ণ, এখানে কিন্তু চলচ্চিত্রায়িত হয়েছে, চলচ্চিত্র রূপায়ণ, উপন্যাসটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। উপন্যাস খুব জনপ্রিয়তা, সেই সময় জনপ্রিয়তা পেয়েছিল এবং তারপর সে অনুবাদ করা হয়েছে বিভিন্ন ভাষায়, এবং চিত্র পরিচালক সত্যজিৎ রায় সেটাকে বাস্তবে চলচ্চিত্রায়িত করেছেন, এবং তার ফলে এ কিন্তু বিখ্যাত হয়েছে পথের পাঁচালী, যা 1929 প্রকাশিত হয়েছিল। আশা করছি তোমাদের আলোচনা ভালো লাগছে, এবং যারা এই আলোচনা অংশগ্রহণ করছো এবং যারা বলবো এমনি পড়ছো, পথের পাঁচালী সম্পর্কে জানতে চাও, জানো না, বিষয়বস্তু জানো না, আশা করছি এই ভিডিও তাদের অনেক উপকারে আসবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানাও কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।